আদালতের কাঁধে বন্দুক রেখে বাকি কাজ করতে চাচ্ছেন। আমরা বলেছি এটি সম্পূর্ণরূপে আত্মঘাতী পদক্ষেপ। এখান থেকে যদি সরে না আসেন তাহলে জুলাই সনদ, জুলাই মাস অফ সার্চ কিংবা পরবর্তীতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এগুলো যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে গণভোট প্রশ্নবিদ্ধ হয়, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং একই সাথে আগামীর পার্লামেন্টও প্রশ্নবিদ্ধ হয়। তারা বলেছেন এগুলো সংবিধানে নাই। এগুলো যদি সংবিধানে নাই, তারপরে ঐকমত্যের ভিত্তিতে বিশেষ সার্কামস্ট্যান্সে সেগুলি করা হয়েছে। সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারও নাই, সংবিধানে তো সরকার পালিয়ে যাওয়ার বিধানও নাই, সংবিধানে তো অবশ্যই গণভোটের বিধানও নাই, সংবিধানে এই 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথাও নাই। তাহলে এগুলো কি করে হয়েছে? এগুলো সবগুলো হয়েছে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনকে মোকাবেলা করতে গিয়ে আইনগতভাবে সলা পরামর্শ করে এক একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানে তো এই কথা লেখা নাই যে সরকার পালিয়ে বিদেশ চলে যাবে। বাংলাদেশের সংবিধানে তো এই কথাও লেখা নাই যে মাননীয় প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা পদত্যাগ করবেন। কিন্তু বাস্তবতার খাতিরে গণ অভ্যুত্থানে যখন এগুলো ঘটে, পৃথিবীর ইতিহাস বলে এগুলোকে আদালত সিদ্ধান্ত নিতে পারে না। জনগণই হলো গণ অভ্যুত্থানের সবচাইতে বড় বিচারক। এটি বিচার কার্যের 2 দেয়ালের 4 দেয়ালের মধ্যে বসে জনগণের এত বড় আফসার্জকে ফয়েল করে দেওয়া যায় না। যদি আমরা বলেছি এটাই, এবং এখানে তাও বলেছেন যে দ্বিতীয় সংসদ শপথ কে নেবেন, কে দিবেন? এই আইনের 8 ধারায় বলা আছে দ্বিতীয় শপথ তিনিই দিবেন, যিনি সংসদ সদস্যদের শপথ দিবেন তিনিই দিবেন। অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার দিয়েছেন, এখানেও প্রধান নির্বাচন কমিশনার দেবেন। স্পষ্ট আইনের বিধানকে ওনারা এখন এসে বলছেন এগুলো অসাংবিধানিক। এগুলো যদি অসাংবিধানিক হয় তাহলে হয়তো তারা ক্যালকুলেট করতে পারছেন না নির্বাচনও কিন্তু অসাংবিধানিক হবে। এটা যদি অসাংবিধানিক হয় তাহলে মধ্য রাস্তায় এসে গণভোট যে করা হলো এটাও অসাংবিধানিক হবে। গণভোটকে মানছেন না, নির্বাচনকে মানছেন, তাহলে কি দাঁড়ালো? যারা গণভোটকে মানেন না, একই দিনে তো গণভোট হলো, একই দিনে নির্বাচন হলো। আপনি যদি গণভোটকে অসাংবিধানিক বলেন তাহলে নির্বাচনকে কি বলবেন? নির্বাচনকেও বলতে হবে আপনাকে অসাংবিধানিক। আপনি একটাকে নিবেন আরেকটাকে নিবেন না, এই দ্বৈত চরিত্র তো চলতে পারবে না সংবিধানে। সাংবিধানিকতার দোহাই যদি দিতেই হয় তাহলে ভালো করে দেন। বিগত 16 মাসে 18 মাসে যা কিছু হয়েছে সব কিছু আনডান করে দেন। তা যদি করেন তা যদি করতে চান করেন, একটা গণ অভ্যুত্থানকে যদি ফয়েল করতে চান করেন, একটা বিপ্লবকে যদি নষ্ট করতে চান করেন। কিন্তু তা না করে আপনি নিজের পছন্দ মতো গণভোটের রায় বিরুদ্ধে গেছে তাই এটা মানি না, আর নির্বাচনের রায় পক্ষে গেছে তাই এটা মানি। এটা হবে এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে তাদের প্রতি একটা উপহাস। এই উপহাস কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি, কোনো কোর্ট, কোনো আদালত কারো পক্ষেই করা উচিত নয়। জনগণের ইচ্ছা প্রকাশিত হয়েছে 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে, 8 তারিখে না সরকার হয়েছে। তার আগে তো সরকার ছিল না, এ দেশকে পরিচালনা করেছে। এই বাস্তবতাকে ভুলে গিয়ে কিতাবি এলেম নিয়ে আদালতের ভিতরে গণভোটকে যদি বাতিল করার চেষ্টা করা হয় তাহলে আমরা বলবো তাই যদি চান তাহলে পুরাটা রিভিউ করেন। 12 তারিখে সংসদ বসছে, সংসদ ঠিক করবে কোনটা থাকবে কোনটা থাকবে না। সংসদ ঠিক করবে কোন অংশ 2/3 মেজরিটিতে পাশ করবে, কোনটা পাশ করবে না। আদালতের কাজ কি? আদালত ঠিক করবে? আদালত বলতে পারবে এটা যে জুলাই অভ্যুত্থান ঠিক না বেঠিক? আদালত বলতে পারে এই কথা গণ অভ্যুত্থান ঠিক না বেঠিক? আদালত বলতে পারে এই কথা জুলাই বাস্তবায়ন আদেশ ঠিক না বেঠিক? এটা তো আদালতের সাবজেক্ট ম্যাটার না। আদালতের সাবজেক্ট ম্যাটার না হয়ে এটি সাবজেক্ট ম্যাটার অফ দি পার্লামেন্ট। কিন্তু পার্লামেন্টের জন্য আগামী 10 দিন সময় অপেক্ষা করার মতো ধৈর্য দেখাইতে পারছেন না। আমরা মনে করি নিশ্চয়ই এর পিছনে একটা গভীর এজেন্ডা লুকিয়ে আছে, যেখানে 10 দিন সহ্য করার মতো ধৈর্য আপনাদের নাই। তো আমাদের সাবমিশন হলো, আমরা মনে করি আদালত এখানে ইন্টারফেয়ার করবেন না। এটা আদালতের সাবজেক্ট ম্যাটার না। পৃথিবীর ইতিহাসে কোনো গণবিপ্লব আদালত ডিসাইড করে নাই। সকল গণবিপ্লব ঘটার পরে আদালত বরংস গঠিত হয়েছে। আমাদের দেশে তাই হয়েছে। আপনি দেখবেন 2 তরফায় হাইকোর্টের বিচারক নিয়োগ হয়েছে। 5ই আগস্ট না ঘটলে 2 তরফায় নতুন আইন করে যে হাইকোর্টের বিচারক নিয়োগ করেছে তা নিয়োগ করাও সম্ভব ছিল না।
আর সেই আইনে নিয়োগপ্রাপ্ত হয়ে এখন যদি আমরা সেই ঘটনাকেই অস্বীকার করি, তাহলে অনেকটা নিজের বিরুদ্ধে নিজে বক্তৃতা দেওয়ার শামিল হবে। ফলে আমরা এই কথাই বলেছি, আগামীকালকে আদেশের জন্য রেখেছেন। আমি প্রত্যাশা করব বাংলাদেশের কোর্ট এই ধরনের গণ অভ্যুত্থানের সাবজেক্ট ম্যাটার নিয়ে জুডিশিয়াল বিচারের জায়গায় অবতীর্ণ হবেন না। বর্তমান সংবিধান তো সংবিধানের মতোই আছে। জুলাই অভ্যুত্থানের রক্ষককে আমি আপনি না আদালতও। জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের কাজ কি? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে নির্বাচন হয়েছে তাদের কাজ কি? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে সরকার গঠিত হয়েছে তাদের কাজ কি? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে গণভোট হয়েছে তার রেজাল্ট কি? যদি আপনি এই অংশটুকুকে অস্বীকার করেন আর নিজের মতো করে পছন্দ মতো সাজান, তাহলে বলেন সাহস করে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন যেহেতু সংবিধানে ছিল না, আমরা সেই নির্বাচনও মানি না। সেটাই বলেন, সেটা তো বলতে পারছেন না। এখন সামগ্রিক বিবেচনায় এখানে যেমন হচ্ছে রুল আসতে পারে, রাষ্ট্রপতি বলেছে যে যদি তাদের রুল দিলে ঘটনা যেহেতু নাই, রুল দিলে তাদের কোনো সমস্যা নেই। সার্বিকভাবে যদি কোনো রুল হয় সেক্ষেত্রে আপনাদের আদালত যদি রুল জারি করে তাহলে আমাদের কাজ হলো রুলের জবাব দেওয়া, এটা হলো আইনগত পদক্ষেপ। কিন্তু আমি মনে করি এটা আদালতের ডোমেইন না। আদালতের ডোমেইন কোনো গণ অভ্যুত্থানের আউটকামকে প্রশ্নবিদ্ধ করা আদালতের ডোমেইন হতে পারে না। আদালতের ডোমেইন হলো এই যে মাঝখানের এডিন্টেরিয়াম পিরিয়ডটা গিয়েছে, যেটি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক পরিচালিত, এই অংশটুকুতে যদি আদালত প্রোটেকশন না দেন তাহলে বাংলাদেশে না দিলে আরও বেশি ভ্যাকুয়ামের তৈরি হবে, আর দিলেই বরংস সামনের দিকে অগ্রসর হওয়াটা সহজ হবে। হ্যাঁ, এবং এই যে কথাগুলো আপনারা বলছি এখন কেন বলতে হচ্ছে, আমার ধারণা এই রিট পিটিশন যারা নিয়ে এসেছেন তাদের একটা ইল মোটিভ আছে, একটা ইল অ্যাডভাইস আছে, এবং আমি এটাও মনে করি তাদের কেউ কেউ এই রিট পিটিশনের কনসিকুয়েন্স সম্পর্কে ওয়াকিবহাল নন। আমি বলেছি আদালতকে এই কনসিকুয়েন্সটা সুইসাইডাল, আত্মঘাতী হবে। ঠান্ডা মাথায় ভাববেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, তারপরে দেখবেন নিজের পায়ে কোরাল মারছেন নাকি অন্যের পায়ে কোরাল মারছেন, বুঝতে পারবেন। গত পরশুদিন না গতকালকে দেখেন না, একটা পত্রিকায় লিখেছে ইউনূস সরকারকে অবৈধ সরকার, এবং আমি শিওর আগামী 1-2 মাসের ভিতরে বর্তমান সরকারকে অবৈধ সরকার লেখার লোকও রেডি হয়ে বসে আছে। আমার ধারণা রাষ্ট্রপতির ভাষণ শোনা উচিত না আক্তারদের। রাষ্ট্রপতি যখন ভাষণ দিবেন তখন চলে আসা উচিত সংসদে, আবার যখন তিনি চলে যাবেন তখন আবার সংসদে যাওয়া উচিত। ওই সময়টুকু তাকে তার কথা শোনার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। আর 3 নম্বর হলো, আমি খুবই আশ্চর্য হয়েছি, কোর্টে বিএনপি মেকানিজম করে মামলা করেছে। আচ্ছা, এত কাঁচা মেকানিজম কেউ করে যা সব বোঝা যায়, সব দেখা যায়? আমার মনে হয় এদের বুদ্ধি শুদ্ধি কম। এত যে কম বুদ্ধি এটা আমি আগে ভাবি না। আমি ভাবতাম খুব সফিস্টিকেটেড ইন্টেলেকচুয়াল পিপল, যাদের ক্যাপাসিটি ইজ ভেরি হাই, ইন্টেলেকচুয়ালি খুবই সেন্সিবল, এরকম মনে হতো আমার কাছে। কিন্তু যে কাণ্ডটা কোর্টে ঘটাইছে, 2টা উকিল ম্যানেজ করছে, আরেকটা চেম্বার ম্যানেজ করছে, নিজেদের কয়েকটা আইনজীবী ম্যানেজ করছে, অ্যাটর্নি জেনারেল অফিসকে বলছে তোমরা অপোজ করো। এগুলো যে করছে এরা আবার সব কই দিচ্ছে। একই কারবার। কোর্টে গিয়ে যখন আমরা বললাম যে একই কারবার, এটা তো কোর্টের বিষয় না, এটা তো হলো বিষয়টা তো হলো রাজনীতিবিদদের আলাপ আলোচনা করে বাইরে সেটেল হয়েছে। কোর্টের ফাংশন কি? আপনারা 2জন বসে কিভাবে বুঝবেন দেশে বিপ্লব ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? আপনারা 2জন বিচারক, তার মধ্যে একজন হলো আবার এই সরকারের আমলে অ্যাপয়েন্টেড বিচারক। তো আমি কোর্টে বললাম দাঁড়ায়, আচ্ছা মাই লর্ড, যদি এটা যায় তা আপনিও তো যান, যদি সংস্কার প্রস্তাব পুরাটা চলে যায় তা আপনি থাকেন? কারণ যে অর্ডিন্যান্সের আলোকে আপনি অ্যাপয়েন্টেড হয়েছেন, এই অর্ডিন্যান্স তো এই সরকার আসার পরে, অভ্যুত্থানের পরে 133টা অর্ডিন্যান্সের একটা অর্ডিন্যান্স হলো বিচার বিভাগের অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা কমিশন গঠন করে নিয়োগ। ওই কমিশনের অধীনে আপনিও নিয়োগপ্রাপ্ত, আপনি এটার বিরুদ্ধে রুল দিচ্ছেন, তা আপনি থাকবেন কই? একটা রক্তের উপর দাঁড়াইয়া এই কথা, এই কাজ করা যায়? আশ্চর্য ব্যাপার। আমার তো ধারণা এই প্রতিটা চেয়ারের পিছনে ছোপ ছোপ রক্ত আছে, যে চেয়ারগুলোতে পরবর্তীতে সংস্কারের পরে যারা বসছে, 5ই আগস্টের পরে যারা এই চেয়ারগুলোতে বসছে, তাদের নিচে তো আমার ধারণা রক্তের ছাপ লেগে আছে চেয়ারের পরতে পরতে। এই কথা বলা যায়? বলে এই টেবিলের সঙ্গে প্রেসিডেন্ট আদেশ দিতে পারে না। তো কোর্টকে আমি সেদিনই বলেছিলাম আমাদের কথা শোনার কথা না, কিন্তু তারপরে এক্সট্রা অর্ডিনারি শুনেছে, সিনিয়র অ্যাডভোকেট অ্যাভয়েড করতে পারে না। বললাম যে ঠিক আছে, সব বাদ,
বাদে যদি দিতে হয় সব বাদ, চলেন আমরা 4 অগাস্টে যাই, লেট আস গো ব্যাক টু 4th অগাস্ট। তাহলে কি আপনি থাকেন? বলছেন না, আমি থাকি না। তাহলে ওই দিন বসে আদেশ দেন, একটা টাইম মেশিন আবিষ্কার করে আমরা 4th অগাস্টে যাই, আর এর মাঝখানে যা হয়েছে সব একেবারে তখন আর কথাবার্তার। অর্থাৎ আমার ধারণা, একটা রাজনৈতিক সংকটকে কোর্টের বারান্দার ভিতরে টেকনিক্যাল ওকালতির কায়দায় মোকাবেলা করার যে তরিকা, এটা যে ভুল, এটা তো কয়েকবার প্রমাণিত হয়েছে। এটা কেয়ারটেকার সরকার বাধ্য হয়ে প্রমাণিত হয়েছে, দেশে আগুন জ্বলছে। 5th অ্যামেন্ডমেন্ট, জিয়াউর রহমান সাহেবের করা 5th অ্যামেন্ডমেন্ট বাংলাদেশের সুপ্রিম কোর্ট ব্রাশ সাইড করে দিয়েছে, কিচ্ছু নাই। আমি জিজ্ঞাসা করলাম একজনকে, আপনাদের কি সামান্য পরিমাণ কাণ্ডজ্ঞান নাই? নিজেদের করা 5th অ্যামেন্ডমেন্ট, বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট রুলার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার করা 5th অ্যামেন্ডমেন্টের সব কিছু সুপ্রিম কোর্ট ব্রাশ সাইড করে দিয়েছে। আর আপনারা আবার এই বিপ্লবের পরে কতগুলো আদেশকে নিয়ে আবার কোর্টে আসছেন। এ কি কারবার? এটা কি সেন্সের অভাব নাকি? ফলে আমার কাছে মনে হয় যে একদিক থেকে মেজরিটি আছে, এই জন্য হয়তো ঘাড়ে জোর বেশি, কিন্তু মাথায় খুব জোর আসে বলে আমার কাছে মনে হয় না। যদি কারো মাথায় জোর থাকে, তাহলে নিজেদের এই লফুলস নিয়ে কোর্টে যাওয়াটা একদম বোকামির দণ্ড ছাড়া কিছুই হবে। এটা কেমন বোকামি হচ্ছে? আচ্ছা বলেন, এখানে বলা আছে আইনে, এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা হবে। তো গণভোট চ্যালেঞ্জ করছে, গণভোটের প্রশ্নকে চ্যালেঞ্জ করছে, তো নির্বাচন রয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার! এত বোকা মানুষ হয়? গণভোটের 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্নকে বলছে কেন অসাংবিধানিক হবে না, আদালত রুলও দিয়েছে। তাহলে এই যে বাকি অংশ, একই দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হলো, তার কি হবে? মাথায় একদম না। এবং গত পরশুদিন না গতকালকে দেখেন না, একটা পত্রিকায় লিখেছে ইউনূস সরকারকে অবৈধ সরকার। এবং আমি শিওর আগামী 1-2 মাসের ভিতরে বর্তমান সরকারকে অবৈধ সরকার লেখার লোকও রেডি হয়ে বসে আছে। এবং আমি বলছিলাম যে এটা হলো প্যান্ডোরার বক্স ওপেন করতেছেন, বুঝতেছেন না তো? তো কেউ বলে যে কেমন করে প্যান্ডোরার বক্স? যে এমন এক প্যান্ডোরার বক্স ওপেন করতেছেন যা ঘুরে ফিরে নিজের দিকে আসবে, এবং এমনভাবে নিজের দিকে আসবে যেটা আপনারা ট্যাকেল দিতে পারবেন না। তাহলে আপনি শুরুটা আটকাচ্ছেন না কেন? এটা তো ওই যে আমাদের এলাকা সুনামগঞ্জ, এখানে বর্ষার সময় জ্যৈষ্ঠ মাসে পানি আসে, প্রথম একটা সামান্য ফাটা হয়, তো এই ফাটা দিয়ে সামান্য একটু পানি ঢুকে 1 ঘন্টার ভিতরে এমন পানির স্রোত বাড়ে, আর বাদ টাদ দিয়ে কোনো কিছু আটকানো যায় না। তো এখন যা করতেছি বিএনপি, সে মনে করতেছে আমি খুব খুশি। কেন খুশি? আমি তো একটা রুল পেয়ে গেছি। এ কয়দিন পরে যে নিজের জামা কাপড় নিয়ে টান দিবে, এইটা আর মাথায় তাদের একদম নাই। এই বাদ ভাঙ্গা জোয়ারের সামনে পড়বে। ফলে এগুলো থেকে মুক্তির জন্য আমার কাছে একটা মাত্র কথা আছে, রাজনৈতিক কথা, তো রাজনীতিবিদরা আছে বলবেন, একটা পার্লামেন্টের করা উচিত সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করে। লেট ইট বি কল ফর। পার্লামেন্টের মেম্বার আছেন, পার্লামেন্টে আরেকটা রুমে আপনারা আহ্বান করেন, আহ্বান করে বসেন, আলোচনা শুরু করেন। ওনারা সংসদ চালাক, আপনারা সকালবেলা সংসদ করেন, বিকালবেলা সংবিধান সংস্কার সভা করেন। এরপরে অগ্রসর হোক। আর প্রেসিডেন্টের ভাষণের সময় থাকার দরকার নাই, প্রেসিডেন্টের ভাষণ শেষ হয়ে যাওয়ার পরে আবার গিয়ে ঘুরে এই প্রতিবাদটা জানানোর দরকার বলে আমার কাছে মনে হয়। আর এই সমস্যাটার সমাধান যদি বের করতে পারে সংবিধান সংস্কার সভা বসে, তাহলে আমার ধারণা একটা নতুন ডাইমেনশন হইতে পারে ইন পলিটিক্স। আর থার্ড হলো, আমি মনে করি একই সাথে কনস্ট্রাকটিভ ভূমিকা পালন করার জন্য এনসিপি সহ সকলেরই এই শ্যাডো মিনিস্ট্রির কনসেপ্টে গিয়ে সরকারের উপর একটা প্রচণ্ড